হাউ ডু ইউ কাল্টিভেট মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স? কিভাবে আপনি ঝগড়া বিবাদ ছাড়াই আপনার জীবনকে অতিবাহিত করতে পারবেন? আজকে আমরা এই ভিডিও থেকে শিখব কিভাবে আমার নতুন আমিকে আবিষ্কার করতে পারবো। অসাধারণ শান্তি, সুখ, ফাইন্যান্সিয়াল স্বাধীনতা শুধুমাত্র পৃথিবীর সেরা ব্যক্তিদের মধ্যেই নেই, বরঞ্চ আপনার মধ্যেও তার চেয়ে বেশি আছে। শুধু প্রয়োজন আপনার ইচ্ছা। কথাগুলো একটি কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি যদি ২-৩ বার ভালো করে শুনুন এবং আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার জীবন কমপ্লিটলি চেঞ্জ হবে। জীবনে অনেক সময় সবকিছু মসৃণভাবে একটি শান্ত স্রোতের মতো বয়ে যায়। আবার অনেক সময় আমরা চাপ, বিশৃঙ্খলা এবং অনিশ্চয়তার ঘূর্ণিতে ভেসে যাই। সত্যি বলতে এটাই আপনার কতটুকু মনের শক্তি বা মেন্টাল রেজিলিয়েন্স তার উপরে নির্ভর করে। অপ্রত্যাশিত অনেক চ্যালেঞ্জ আমাদেরকে এমন জিনিসের মুখোমুখি হতে বাধ্য করে, যার জন্য আমরা কখনো প্রস্তুতি ছিলাম না। কিন্তু এই ঝড়ের মধ্যে আমাদের মনকে স্থির রাখার কি কোনো উপায় আছে? আমাদের চারপাশে যাই কিছু ঘটুক না কেন, শান্ত রাখার জন্য নিজেকে প্রশিক্ষণ দেওয়ার কি কোনো উপায় আছে? উত্তর হলো হ্যাঁ। শান্তি এমন কিছু নয় যা ঋষি ও অসাধারণ ব্যক্তিদের জন্য। এটি আপনার মনের মধ্যেই লুকায়িত আছে। শুধু প্রস্ফুটিত করা। এটি একটি দক্ষতা, একটি অভ্যাস, যা প্রতিদিন অনুশীলন করে গড়ে তোলা যায়, এবং এটি আমাদের নিজস্ব মনকে আয়ত্ত করার মাধ্যমে শুরু হয়। মার্কাস অরেলিয়াস বলেছেন, আমাদের মনের উপরে আমাদের ক্ষমতা আছে। বাহিরের কোনো ঘটনার উপরে কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই। একটু উপলব্ধি করুন, তাহলে আপনি আপনার আসল শক্তিকে খুঁজে পাবেন। স্টোইসিজম আমাদের শেখায় যে বাইরের জগৎকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদের শান্তি আসে না, বরং এর প্রতি আমাদের প্রতিক্রিয়াকে আয়ত্ত করার মাধ্যমেই আমাদের শান্তি আসে। এই জীবনযাত্রায় আমরা সবচেয়ে বিশৃঙ্খল পরিস্থিতিতেও মানসিক স্থিরতা বজায় রাখার জন্য আমাদের মনকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবহারিক উপায়গুলো আমরা এখানে অন্বেষণ করার চেষ্টা করব। কারণ শেষ পর্যন্ত জীবন হলো অপ্রত্যাশিত বাঁক এড়িয়ে যাওয়া নয়, বরং সেগুলোকে আলিঙ্গন করার শিল্প ও কলাকৌশল শেখা। আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, না হলে এটি আপনাকে নিয়ন্ত্রণ করবে। আপনার মনকে কখনো কি আপনার শত্রু মনে হয়েছে? আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার নিজের মন আপনার বিরুদ্ধে কাজ করছে? অবাঞ্ছিত চিন্তা আপনার মাথায় প্রবেশ করে নেতিবাচক আবেগ আপনার নিয়ন্ত্রণের বাইরে বিস্ফোরিত হয়, এবং আপনি এমনভাবে কাজ করেন যার জন্য আপনি পরে অনুশোচনা করতে বাধ্য হন। এটি অস্বাভাবিক নয়। মানুষের মন একটি জটিল সত্তা, যা সহজেই উদ্বেগ, ভয়, রাগ, হতাশার মতো তাৎক্ষণিক আবেগ দ্বারা ভেসে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আপনি কি আপনার মনকে নিয়ন্ত্রণ করেন, নাকি আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করে? কল্পনা করুন, আপনি একটি পার্টিতে আছেন, একটি শান্তিপূর্ণ এবং আরামদায়ক সন্ধ্যা উপভোগ করছেন। আপনি কয়েকজন বন্ধুর সাথে একটি আনন্দদায়ক কথোপকথনে নিযুক্ত আছেন, যখন হঠাৎ কেউ সবার সামনে আপনার সম্পর্কে একটি নেতিবাচক মন্তব্য করে, একটি তীক্ষ্ণ মন্তব্য। এটি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সমালোচনাও হতে পারে। যদি আপনার মন প্রশিক্ষিত না হয়, তাহলে কি ঘটবে? অপরাধবোধের ঢেউ তৎক্ষণাৎ জেগে উঠবে, আপনার হৃদস্পন্দন দ্রুত হবে এবং আপনার আত্মসম্মানে ক্ষতিগ্রস্ত হবে। আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রতিশোধ নিতে, নিজেকে রক্ষা করতে বা এমনকি রাগে পার্টি ছেড়ে যেতেও চিন্তা করবেন না। কিন্তু একটু থামুন, এটা কি সত্যি আপনি, নাকি এটা কেবল আপনার মনের একটি আবেগপ্রবণ প্রক্রিয়া? অ্যাপিকটেটাস, একজন স্টোয়িক দার্শনিক, তিনি বলেছেন, আমরা আমাদের জীবনের ঘটনা থেকে কিন্তু কষ্ট পাই না, বরং সেই সম্পর্কে আমাদের বিচার থেকে কষ্ট পাই। তার কথাগুলো একটি জাগরণী ঘণ্টা হিসেবে কাজ করে।
আমরা কিভাবে একটি ঘটনাকে ব্যাখ্যা করি সেটাই আমাদের আবেগ দ্বারা নির্ধারণ করে, ঘটনাটি নিজে নয়। যদি আপনি সেই নেতিবাচক মন্তব্যটিকে একটি অপমান হিসাবে দেখেন, তবে আপনি কষ্ট পাবেন, আপনি দুঃখ পাবেন। যদি আপনি এটিকে শুধুমাত্র আরেকটি বিষয়ভিত্তিক মতামত হিসেবে দেখেন, তবে এটি আপনার মনে কোনো চিহ্ন না রেখেই চলে যাবে। স্টোইসিজম আমাদের আবেগ দমন করতে শেখায় না, বরং সেগুলোকে আয়ত্ত করতে শেখায়। নিয়ন্ত্রণ মানে নিজের রাগ বা ব্যথা অনুভব করতে বাধ্য করা নয়, বরং সেই আবেগগুলোকে আপনার কাজগুলো নির্ধারণ করতে না দেওয়া। যখন আপনি নেতিবাচকতার মুখোমুখি হন, তখন একজন স্টোইক অনুশীলনকারীর মতো একটু সময় নিন। একজন অন্য মানুষ হিসাবে তাদের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন। যারা ক্রমবর্ধমান রাগ চিনতে পারেন, আঘাতের অনুভূতি স্বীকার করেন, কিন্তু সে অনুযায়ী কাজ করেন না। আসুন পার্টির পরিস্থিতিতে ফিরে যাই। রাগকে আপনার নিয়ন্ত্রণ করতে না দিয়ে আপনি একটি ভিন্ন প্রতিক্রিয়া বেছে নিতে পারেন। একটি গভীর শ্বাস নিন, টেক এ ডিপ ব্রেথ। প্রতিক্রিয়া জানানোর আগে একটু থামুন। চ্যালেঞ্জিং এর দৃষ্টিতে নয়, বরং শান্তভাবে যে ব্যক্তি আপনাকে সমালোচনা করেছে তার দিকে সরাসরি তাকান। আপনি বোঝাতে পারেন যে তাদের কথার আপনার মূল্যর উপরে কোনো ক্ষমতা নেই, যদি না আপনি তাদের অনুমতি দেন। আপনি নম্রভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন, বা এমনকি শুধু হাসতে পারেন এবং ছেড়ে দিতে পারেন, কারণ আপনি জানেন যে আপনার প্রতিক্রিয়াটি আসল, অন্য কোনো ব্যাপার নয়, অন্য কারো কথায়ও নয়। এই পদ্ধতিটি শুধুমাত্র আবেগপ্রবণ প্রতিক্রিয়াকে নেতিবাচক পরিণতি এড়াতেই সাহায্য করে না, বরং অন্যদেরকেও তাদের নিজেদের কাজ সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে। যখন কেউ আপনাকে উস্কে দেয়, কিন্তু তারা যেমন প্রতিক্রিয়া আশা করে তেমন না পেলে, তারা আপনার চেয়েও বেশি অস্থির হয়ে যায়। তারা রাগ প্রতিশোধের আশা করে, কিন্তু পরিবর্তে তারা যা পায় তা হলো সংযত নীরবতা। এটাই নিজের মনকে আয়ত্ত করার ক্ষমতা। স্টোইসিজম আমাদের মনকে প্রশিক্ষণ দেওয়া একটি সহজ যাত্রা নয়, এর জন্য ক্রমাগত অনুশীলনের প্রয়োজন। যখন আপনি রাস্তায় একজন বেপরোয়া চালকের মুখোমুখি হন, তখন আপনি হতাশার সাথে প্রতিক্রিয়া জানাতে পারেন, অথবা নিজেকে স্মরণ করিয়ে দিতে পারেন যে আপনি অন্যদের তো আর নিয়ন্ত্রণ করতে পারবেন না, শুধুমাত্র নিজের প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যখন কেউ আঘাতমূলক কিছু বলে, তখন আপনি নেতিবাচক আবেগগুলোকে দখল করতে দিতে পারেন, অথবা আপনি নিজেকে স্মরণ করিয়ে দিতে পারেন যে তাদের কথাই তো আপনাকে সংজ্ঞায়িত করে না। আপনার মনকে নিয়ন্ত্রণ করা মানে আবেগহীন হওয়া নয়, বরং এটি আপনাকে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দ্বারা কম ভারাক্রান্ত একটি মুক্ত জীবনযাপন করতে দেয়। এটি কিভাবে অনুভব করবেন, কিভাবে প্রতিক্রিয়া জানাবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে জীবনযাপন করবেন তা বেছে নেওয়ার ক্ষমতা দেয়। কারণ শেষ পর্যন্ত আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে এটি নিশ্চিতভাবে আপনাকে নিয়ন্ত্রণ করবে। রাগ সমস্যার সমাধান করে না, রাগ একটি স্বাভাবিক মানবিক প্রক্রিয়া, কিন্তু আমরা যখন এটিকে নিয়ন্ত্রণ করতে দেই, তখন আমরা স্পষ্টভাবে চিন্তা করার এবং বিজ্ঞতার সাথে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলি। সেই মুহূর্তে মনে হতে পারে যে আমরা চিৎকার করে, প্রতিরোধমূলক আচরণ করে, বা অন্যদের উপর আমাদের হতাশা ঝেড়ে ফেলে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করছি। যাই হোক, বাস্তবে রাগ খুব কমই আমাদের সমস্যার সমাধানে কাজ করে। এটি কেবল আগুনে ঘি ঢালে, পরিস্থিতি আরো খারাপ করে তোলে। কল্পনা করুন, আপনি এক সকালে একটি ব্যস্ত মহাসড়কে গাড়ি চালাচ্ছেন। আপনি একটি স্থির গতি বজায় রেখে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ অন্য একটি গাড়ি কোনো সতর্কতা ছাড়াই আপনার সামনে চলে আসে। আপনার হৃদস্পন্দন বেড়ে যায় এবং তৎক্ষণাৎ রাগের ঢেউ জ্বলে ওঠে। অবিচার এবং অপরাধবোধের অনুভূতি আপনার মনকে প্লাবিত করে। যদি আপনি এটিকে নিয়ন্ত্রণ না করেন, তবে আপনি গাড়িটিকে তাড়া করার জন্য দ্রুত গতিতে অ্যাক্সিলেটর করতে পারেন, জোরে হর্ন বাজাতে পারেন, বা এমনকি আপনার গাড়ির ভিতরে চিৎকার করতে পারেন। যদিও কেউ আপনার চিৎকার শুনতে পাবে না,
কিন্তু একটু থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, এই প্রতিক্রিয়া কি পরিস্থিতি উন্নত ঘটাবে? যদি আপনি নিজেকে রাগের গ্রাসে যেতে দেন তবে কি ঘটতে পারে? একটি দুর্ঘটনা ঘটাতে পারেন। এর জন্য আপনি মাসের পর মাস হাসপাতালের বেডে শুয়ে থাকতে হতে পারে। এমনকি আপনি মারাও যেতে পারেন বা নিজেকে একটি বিপজ্জনক সংঘর্ষে ফেলতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনি যে প্রশান্তি এবং যে শান্তি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তা হারাবেন, যা আপনি ইচ্ছা করলেই নিয়ন্ত্রণে রাখতে পারতেন, সুখে রাখতে পারতেন। স্টোইসিজম অনুসারে আমরা অন্যদের কাজকে নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমরা অবশ্যই আমাদের নিজেদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি। অ্যাপিকটেটাস বলেছেন, আপনার সাথে কি ঘটে সেটি মূল নয়, বরং আপনি সেটিকে কিভাবে প্রতিক্রিয়া জানান সেটি আসল। এটি রাগ নিয়ন্ত্রণের চাবিকাঠি। যখন কেউ এমন কিছু করে যা আপনাকে বিরক্ত করে এবং তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে একটু থামুন, একটা লম্বা শ্বাস নিন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমার ভালো থাকার জন্য কি তার সাথে বিবাদে যাওয়া উচিত হবে? সেটা সোশ্যাল মিডিয়া বা সরাসরি হতে পারে। যদি উত্তর না হয় তবে সেই রাগ আপনার মনোযোগের যোগ্য নয়। রাগ শত্রু নয়, এটি একটি সংকেত। এটি সংকেত দেয় যে কিছু একটা ভুল হচ্ছে। আমরা আঘাত পেয়েছি, অসম্মানিত বা অন্যায় আচার পেয়েছি। কিন্তু এটিকে বিস্ফোরিত হওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করার পরিবর্তে আমাদের আসল সমস্যাটি চিহ্নিত করার জন্য এটিকে একটি অনুস্বাক্ষর হিসাবে দেখা উচিত। যখন কেউ আপনাকে আঘাত করে তখন কি আপনার তাৎক্ষণিক আঘাত করা উচিত, নাকি তার কাজগুলো কেন আপনাকে এত প্রভাবিত করছে তা নিয়ে চিন্তা করা উচিত? যখন অবিচারের মুখোমুখি হন তখন চিৎকার করে কি পরিস্থিতি পরিবর্তন হয়, নাকি আপনার অধিকার রক্ষার জন্য আপনার আরো বুদ্ধিমান পদ্ধতি খুঁজে বের করা উচিত? বিশ্ব যতই বিশৃঙ্খল হোক বা মানুষ যতই অযৌক্তিক হোক না কেন, আপনার প্রকৃত ক্ষমতা নির্ভর করে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানান তার উপর। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করতেই পারে, কিন্তু আপনার অভ্যন্তরীণ শান্তিকে বিরক্ত না করার ক্ষমতা কেবলমাত্র আপনার কাছেই আছে। একটি সাধারণ ভুল ধারণা আছে যে নীরব থাকা বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানানো দুর্বলতার লক্ষণ। বাস্তবে এটা ঠিক নয়। রাগ নিয়ন্ত্রণ করার জন্য উচ্চ শ্রেণীর শৃঙ্খলা এবং আভ্যন্তরীণ আয়ত্তের প্রয়োজন। কামনেস ইজ এ ডেমনস্ট্রেশন অব সিগনিফিক্যান্ট পার্সোনাল স্ট্রেংথ। যে ব্যক্তি দ্রুত মেজাজ হারায় সে সেই ব্যক্তি যার নিয়ন্ত্রণ তার উপরেই সবচেয়ে কম। অন্যদিকে যে ব্যক্তি ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, ভেসে না গিয়ে পর্যবেক্ষণ করতে পারে, সেই সবচেয়ে বেশি শক্তিশালী। এবং এটি আমাদেরকে একটি গভীর সত্যর দিকে নিয়ে যায়। প্রশান্তি দুর্বলতা নয়, এটি শক্তি। কিন্তু কেন? নীরবতা কেন যে কোনো কথার চেয়ে বেশি শক্তিশালী অস্ত্র? ওয়াই ইজ সাইলেন্ট এ স্ট্রঙ্গার ওয়েপেন দেন স্পিচ? উত্তরটি আপনাকে চিন্তা করতে বাধ্য করবে এবং সেটাই আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করব। প্রশান্তি দুর্বলতা নয়, এটি শক্তি। সমাজ মনে করে যে যারা জোরে কথা বলে, শারীরিকভাবে শক্তিশালী বা অন্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে প্রস্তুত, তারাই প্রকৃত ক্ষমতার অধিকারী। মিটিংয়ে সবচেয়ে জোরে কথা বলা ব্যক্তিটি প্রায়শই সবচেয়ে প্রভাবশালী হিসাবে দেখা হয়। তর্কে সবচেয়ে রাগান্বিত ব্যক্তিটিকেই বিজয়ী মনে হয়। কিন্তু আপনি যদি গভীরভাবে দেখেন তখন আপনি একটি ভিন্ন বাস্তবতা দেখতে পারবেন। প্রকৃত সত্যি আত্মনিয়ন্ত্রণের মধ্যে নিহিত, বহিঃপ্রকাশে নয়। আপনাদের সাথে ছিলাম আমি রুহুল। ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সেবায় থাকব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।